প্রথম প্রশ্ন বলছে একটা বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 570টা মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত এত। দেখো, এই টাইপের প্রশ্নে দুই ধরনের অনুপাত দেওয়া থাকে। এক তো মূল্যের অনুপাত দেওয়া থাকে, দুই হচ্ছে সংখ্যার অনুপাত। তাহলে এখানে কিন্তু মূল্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? মূল্য মানে টাকা, টাকার অনুপাত। তাহলে আমাদের কাছে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে। আর টাকার অনুপাত 5, 3। তাহলে এখান থেকে আমাদের কয়েনের অনুপাত বের হয়ে যাবে। কয়টা কয়েন আছে? দেখো, 1 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন মিলিয়ে 5 টাকা হচ্ছে। তাহলে কয়টা 1 টাকার কয়েন মিলিয়ে 5 টাকা হয়? 5টা। 50 পয়সার কয়টা 50 পয়সা মিলিয়ে 3 টাকা হবে? 6টা 50 পয়সা। আর কয়টা 25 পয়সা মিলিয়ে 2 টাকা হবে? 8টা 25 পয়সা। তাহলে এটা বের হয়ে গেল আমাদের কয়েনের অনুপাত। মানে 1 টাকার কয়েন আছে 5টা, 50 পয়সার কয়েন আছে 6টা, 25 পয়সার কয়েন আছে 8টা। তাহলে টোটাল কয়েন কয়টা হয়ে গেল আমাদের হিসেবে? 8, 6, 14, 5, 19। কিন্তু অ্যাকচুয়ালি কয়েন আছে কয়টা টোটাল? 570টা। আমাদের এই 19-এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 570। একের ভ্যালু কত হবে? 30 হয়ে যাবে। আমাকে বের করতে বলছে 50 পয়সার কয়েন কয়টা। 50 পয়সার কয়েন তো 6টা। কয়েনের লাইন কিন্তু এটা, ঠিক আছে? 50 পয়সার কয়েন 6টা। তাহলে একের ভ্যালু 30 হলে 6-এর ভ্যালু বের করি 180। এটাই আমাদের আনসার, অপশন সি। নেক্সট 2 নম্বর বলছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা সেম। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু মুদ্রার অনুপাত দেওয়া আছে। কিসের অনুপাত? মুদ্রা। আগের আগের প্রশ্নটাতে দেখো, আগের প্রশ্নটাতে কিন্তু মূল্যের অনুপাত দেওয়া ছিল টাকা, আর এই প্রশ্নে দেওয়া আছে মুদ্রার অনুপাত। ঠিক আছে? তাহলে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে। আর মুদ্রার অনুপাত, মুদ্রা মানে কয়েনের অনুপাত, 8, 5, 3। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে? টাকার অনুপাত বের হবে কিন্তু, ঠিক আছে? তাহলে 1 টাকার কয়েন আছে আমার কাছে 8টা। তাহলে কয় টাকা হলো? 8 টাকা হলো। 50 পয়সার কয়েন আছে আমার কাছে 5টা। তার মানে কয় টাকা হলো? 2.5 টাকা হয় না? 50 পয়সার কয়েন 5টা, তার মানে 2.5 টাকা হয়। আর আড়াইকে আমরা 2.50 লিখবো। আর 25 পয়সার কয়েন আছে 3টা। 25 পয়সার কয়েন 3টা মানে 75 পয়সা। 75 পয়সাকে 0.75 লিখতে হবে টাকাতে। তাহলে আমার কাছে টোটাল কয় টাকা হলো দেখি তো। এগুলো যদি যোগ করি, 8 টাকা আর 2.5 টাকা, 10.5 টাকা আর 0.75, 11 টাকা 25 পয়সা হয়ে গেল। আর এরা বলছে টোটাল কয় টাকা আছে? 112.5। তাহলে আমাদের এই 11.25-এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 112.5। দেখো, এখানেও 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক, দশমিক গুলো উঠে যাবে। তাহলে 11, 25, 11, 25 কেটে গেল, 1 থাকলো, শূন্যটা আছে 10। মানে একের ভ্যালু বের হয়ে গেল 10। কি বের করতে বলছে? 25 পয়সার কয়েন কয়টা। তাহলে এবার কিন্তু কয়েনের লাইন এটা, ঠিক আছে? 25 পয়সার কয়েন কিন্তু এই যে 3টা। তাহলে একের ভ্যালু 10 হলে 3-এর ভ্যালু কত হবে? 30। তাহলে 25 পয়সার 30টা কয়েন আছে। অপশন এ আমাদের আনসার। বলছে এ 4500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে? 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ করে। কয় মাস পর? 7 মাস পর। তার মানে আমি যদি এ হই, আমি 4500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম, ঠিক আছে? 7 মাস পর, 7 মাস পর তুমি এসে ওই ব্যবসাটা যোগ দিলে। কত টাকা নিয়ে এসছো সেটা কিন্তু দেওয়া নেই। সেটাই আমাকে বের করতে হবে যে বি কত টাকা নিয়ে ব্যবসা যোগ দিল। বলছে 1 বছর পর এ আর বি এর মধ্যে 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হয়, ঠিক আছে? তাহলে লাভের অনুপাতটা যেহেতু দেওয়া আছে 2/3 লাভ, এটা এ লাভ, এটা বি এর লাভ। তাহলে এই দিকেও আমরা লাভের অনুপাত নিব। লাভ মানে কি? লাভ মানে হচ্ছে আমরা জানি মূলধন আর সময়ের গুণ। তাহলে উপরে এর মূলধন লিখবো, নিচে বি এর মূলধন। এর মূলধন তো 4500, আর বি এর মূলধন কত আমরা জানি না, এটাই তো বের করতে লাগবে। তো ধরলাম বি এর মূলধন বি, তার সাথে গুণ করব সময়গুলো, এর সময় বি এর সময়। দেখো, এ কিন্তু ব্যবসাটায় শুরুর থেকে ছিল, শুরুর থেকে শেষ মানে টোটাল 1 বছর। তার মানে
বছরটাকে মাসে লিখবে, 12 মাস। তাহলে এর সময় 12 মাস, কিন্তু বি এর সময় কত? বি আসছে 7 মাস পরে ব্যবসায়। 12 মাসের মধ্যে 7 মাস কিন্তু ব্যবসায় ছিল না, বি 7 মাস পরে আসছে। তার মানে কত মাস ব্যবসায় ছিল? 5 মাস ব্যবসায় ছিল। তাহলে বি এর সময় কিন্তু 5 মাস, 7 মাস না, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে যে মূলধন আর সময় গুণ করলাম, মূলধন আর সময় গুণ করলাম, এটা হয়ে গেল লাভের অনুপাত। আর লাভের অনুপাতটা দেওয়া ছিল 2/3, 2:3। একটু আমরা ক্যালকুলেশন করে নিই। 5 দিয়ে কাটলে 900, আর 2 দিয়ে কাটলে 6, আর তো কাটাকাটি করা যাবে না। তাহলে বি মানে কত হয়ে যাবে? এই যে গুণ হয়ে যাবে, 3-এর সাথে 6 আর 900 গুণ হয়ে যাবে। করে দিই গুণ, 6×9 = 54, আর 54কে যদি 3 দিয়ে গুণ করি 12, 162, দুইটা শূন্য পিছনে, মানে 16,200। বি এর মূলধন, অপশন বি। নেক্সট একটা সরল অঙ্ক, একটু ভালো করে ক্যালকুলেশন করবো সেটা আমরা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তো উপরের পার্টটা ক্যালকুলেশন করবো আলাদা করে, তারপরে নিচের পার্ট। এক জায়গায় মাইনাস আছে, এক জায়গায় এর আছে। আমরা জানি এর মানে গুণ, তো প্রথমে কিন্তু এর কাজটা করতে হয় আমাদের, ঠিক আছে? তাহলে উপরের পার্টটা যদি আমরা সলভ করি, কি পাই দেখি তো। 3×4 = 12, 13/4 বিয়োগ 4/5 গুণ 5/6। এখানে আমরা কিন্তু 5 কেটে দিতে পারি, 4 আর 6 কাটতে পারি, 2 আর 3। তার মানে কত পেলাম? 13, সরি, এটাকে একটু সরল করি। এখানে 13/4, এখানে 2/3। তাহলে 3 আর 4-এর লসাগু করলে 12 হয়ে যাবে। এদিকে কোনাকুনি গুণ করলে 3×4 = 39 বিয়োগ 4×2 = 8। তার মানে 31/12। এটা কিন্তু শুধুমাত্র উপরের পার্টটা হয়ে গেল, উপরের পার্ট। এবার নিচের পার্টটা সলভ করি আলাদা করে। যদি আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসি, 3×4 = 12, 13/3। এই ভাগটাকে আমরা গুণ করে দিব, ঠিক আছে? ভাগটাকে গুণ করলে কিন্তু পরেরটা উল্টে যাবে, 5/1 হয়ে গেল। মাইনাস বলছে 3/10 প্লাস 5 × 105 আর 106, 106/5। ঠিক আছে, এই দুটোকে আমরা গুণ করতে পারি, গুণ করে দিই। 5×13 = 65/3 মাইনাস, এটাকে এবার ক্যালকুলেশন করব। 10 আর 5-এর লসাগু তো 10 হয়, এখানে হবে 3 প্লাস 5×2 = 10 আর 106×2 কত হয়? 212। তার মানে 65/3 মাইনাস, এখানে হবে 215/10। এটাকে একটু আমরা কাটাকাটি করে নিতে পারি 5 দিয়ে। 5×2 = 10, আর এটা 5 দিয়ে কাটলে হবে 4×5 = 20, 3×5 = 43/2। তাহলে 65/2 আর 43/2 দুটোকে বিয়োগ করতে হবে। বিয়োগ করি, 3 আর 2-এর লসাগু হবে 6। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 65কে গুণ করতে লাগবে, কত হবে? 130। মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে 43কে গুণ করলে 129। তার মানে 1/6 হয়ে গেল। এটা কিন্তু নিচের পার্ট, ঠিক আছে? তাহলে এই 31/12 উপরের পার্ট, নিচের পার্ট 1/6। তাহলে আমাদের ফাইনাল আনসার কি হয়ে যাবে? 31/12, আর নিচে আছে 1/6। এই নিচেরটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে 1/6টা উল্টে যাবে, 6/1 হয়ে যাবে। তার মানে 31/2 আমাদের আনসার। 31/2 মানে 15.5। 15.5 কোথায় আছে? অপশন সি, 15.5। তো এগুলা যাদের একটু যোগ বিয়োগ গুণভাগ সম্বন্ধে ভালো নলেজ আছে তাদের ক্ষেত্রে তো সোজা, আর যাদের যোগ বিয়োগ গুণভাগ করতে অসুবিধা হয় তাদের কিন্তু একটু সমস্যা হবে, ঠিক আছে? আর বদমাশ নিয়ম আমাদের জানতে হবে যে কোন চিহ্নের কাজ আগে করব। সবার প্রথমে তো ব্র্যাকেটের কাজ করতে লাগে, তারপর অফ বা এর কাজ, অফ বা এর, তারপর ডি মানে ভাগের কাজ, ডিভিশন, তারপর এম তার মানে গুণের কাজ, মাল্টিপ্লিকেশন, তারপর যোগ বা বিয়োগ যে কোনো একটা করলেই হয়। এই নিয়মটা আমাদের একটু জানতে লাগবে। চলো নেক্সট। বলছে 3টা সংখ্যার মধ্যে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ এবং তৃতীয়টার 3 গুণ। তাহলে আমরা সেই 3টা সংখ্যার অনুপাত বের করে দেখি। বলছে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণ।
তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমি যদি 1 ধরি তাহলে প্রথম সংখ্যাটা 2 হয়ে যাবে, যেহেতু প্রথমটা দ্বিগুণ, এবং তৃতীয়টা 3 গুণ। আচ্ছা, তৃতীয়টা 3 গুণ কোন সংখ্যাটা? এই প্রথমটার কথাই বলছে কিন্তু 2 বার, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটা আবার 3 নম্বর সংখ্যাটা 3 গুণ। তাহলে এটা আমরা কিন্তু নিচে লাইনে লিখবো। তৃতীয় সংখ্যাটা যদি 1 হয় তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে 3 গুণ। এবার এখানে 2 আর 3 কে সমান করব কিভাবে? এই যে 2 দিয়ে নিচের 3 কে গুণ, আর নিচের 3 দিয়ে উপরে 2 কে গুণ। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 সমান হয়ে গেল। কিন্তু উপরে যেহেতু 3 দিয়ে গুণ করছি, তাহলে উপরের লাইনের এই 1 এর সাথেও 3 দিয়ে গুণ করতে হবে। নিচে যেহেতু 2 দিয়ে গুণ করছি, নিচের লাইনের এই 1 এর সাথেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পেলাম? এখানে তো 3 দুগুণে 6 হয়ে গেল, এখানে 3 অক্ষে 3, আর এখানে 2 অক্ষে 2। তাহলে এই যে রেশিওটা 6, 3, 2, এটা কিন্তু তিনটা সংখ্যার রেশিও। প্রথম সংখ্যাটা 6, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 2। কি দেওয়া আছে? তিনটা সংখ্যার গড় দেওয়া আছে 49.5। আচ্ছা, তিনটা সংখ্যার গড় যদি হয় 49.5, তাহলে টোটাল কত হবে? 3 দিয়ে গুণ করলে টোটাল পেয়ে যাব। তিনটা সংখ্যার গড় 49, তাহলে টোটাল কত হবে? তিনটা সংখ্যার সমষ্টি। সমষ্টি বের করতে হলে 3 দিয়ে গুণ করে দেবো গড়কে। এটা হয়ে গেল তিনটা সংখ্যার সমষ্টি। আর অনুপাত থেকে দেখি তো তিনটা সংখ্যার সমষ্টি কত? 6, 3, 9, 2, 11। অনুপাত থেকে দেখলাম তিনটা সংখ্যার সমষ্টি 11। তাহলে এই 11-র অ্যাকচুয়াল ভ্যালু এটা। একটু কেটে নিই। 4, 11, 44, 5, 11, 55, 1 ঘর আগে দশমিক। তার মানে গুণ করলে 3, 5, 15, 3, 4, 12, 13। 13.5 এটা হয়ে গেল আমাদের একের ভ্যালু। কিন্তু আমাকে বের করতে বলছি কি? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা 6, তৃতীয় সংখ্যা 2, এদের মধ্যে পার্থক্য কত? ডিফারেন্স 4। তাহলে 4 এর ভ্যালু বের করতে লাগবে। 4 দিয়ে গুণ করে দেবো, 4 এর ভ্যালু বের করতে বলছে। কত হবে? 4, 52, 2, 54। 54 হয়ে যাবে আমাদের আনসার, অপশন এ। নেক্সট অঙ্ক দেখি। বলছে এ ও বি এর এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? ঠিক আছে, এটা আমরা অনুপাত দিয়ে করতে পারি, অনুপাত দিয়েই করি। তাহলে ক্ষমতার অনুপাত বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা হয়ে যাবে 3। এটা কিন্তু ক্ষমতার অনুপাত, ঠিক আছে, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বা ক্ষমতা। এবার ক্ষমতার সাথে সময়ের সম্পর্ক আছে, একটা টাইম, ব্যস্ত সম্পর্ক। মানে ক্ষমতার অনুপাত যেহেতু 3:1, তাহলে সময়ের অনুপাত হয়ে যাবে 1:3। এবার কি বলছে? ইওবি একত্রে যে কাজ 3 দিনে শেষ করে একসাথে। আচ্ছা, দুইজনের একসাথে ক্ষমতা কত? 4। 4 ক্ষমতা মানে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে দুইজনে মিলে। তাহলে ওরা দুইজনে মিলে 3 দিন কাজ করছে, তাহলে 3 দিনে কত ইউনিট কাজ করছে? একদিনে 4 ইউনিট, 3 দিনে 12 ইউনিট কাজ করবে। তাহলে এটা হয়ে গেল মোট কাজ, টোটাল ওয়ার্ক। মানে 12 ইউনিট কাজ করতে হবে এদেরকে। এবার বলছে সেই কাজ, এই যে 12 ইউনিট কাজটা এ যদি একা করে তাহলে কত দিনে করবে? তাহলে এর ক্ষমতা দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। এটা মোট কাজ, এটাকে এর ক্ষমতা দিয়ে ভাগ করব। এর ক্ষমতা 3, 3 দিয়ে ভাগ করব, 4 দিন। তাহলে এ যদি একাই করে সময় লাগবে 4 দিন। অপশন এ আমাদের আনসার। তাহলে এখানে কিন্তু টাইমের রেশিওটা আমাদের লাগলো না, যাই হোক কোনো ব্যাপার না। নেক্সট সেম অঙ্ক আবার আসছে, একটু আলাদা আছে, হ্যাঁ দেখে নিন। এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটা কাজ এ বি এর 20 দিন আগে করতে পারে, ঠিক আছে, দুজনে একসাথে কাজটা কত দিনে করবে? তাহলে আমরা রেশিও দিয়ে করি। তাহলে বলছে এ বি এর 3 গুণ ক্ষমতা, মানে বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা হয়ে যাবে 3। এটা কিন্তু ক্ষমতা। এখানে আমাদের টাইমের রেশিও লাগবে, হ্যাঁ, তো টাইমের রেশিওটা উল্টে যাবে 1:3। তার মানে যেই কাজটা করতে এর সময় লাগে 1 দিন, সেই কাজটা করতে বি এর সময় লাগে 3 দিন। তাহলে এর সময় কয়দিন কম লাগছে? 2 দিন কম লাগছে। কিন্তু এখানে বলছে এ বি এর থেকে 20 দিন আগে কাজটা শেষ করে, মানে এর সময় বি এর সময়ের 20 দিন কম লাগে। আর আমরা দেখলাম 2 দিন কম লাগে, তাহলে এই 2 এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমাদের 20 দিন। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু হয়ে যাবে 10 দিন। ঠিক আছে, আমাকে বের করতে হবে দুজনে একসাথে কাজটা করলে। আচ্ছা, আমাকে এবার কিন্তু মোট কাজটা বের করতে লাগবে, হ্যাঁ, টোটাল ওয়ার্ক কতটা? টোটাল ওয়ার্ক কিভাবে বের করব? দেখো, টোটাল ওয়ার্ক মানে কিন্তু ক্ষমতা আর সময় এই দুটা গুণ করলে টোটাল ওয়ার্ক বের হয়ে যায়। তাহলে এর ক্ষমতা 3 ইন্টু এর এর সময় 1, কিন্তু একের ভ্যালু তো 10। এই একের কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু 10 দিন। তাহলে আমরা অ্যাকচুয়াল সময়টা নিব 10। তাহলে টোটাল কাজ হয়ে গেল 30 ইউনিট।
এটা হয়ে গেল টোটাল কাজ। এবার বলছে এই কাজটা যদি দুজনে একসাথে করে, এই 30 ইউনিট কাজ দুজনে একসাথে করবে। আচ্ছা, দুজনের ক্ষমতা কত? দুজনের ক্ষমতা তো 4। তাহলে এই 30কে, এটা কাজের পরিমাণ, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবো। সময়টা যে দুজনে একসাথে করলে কতদিন লাগবে, 15/2 মানে 7.5 দিন লাগছে সময়। 7.5 দিন কোথায় আছে? এই যে 7.5, অপশন সি আমাদের আনসার। নেক্সট বলছে এক ছাত্র 2.5 কিলোমিটার পার ঘন্টা, সরি 2.5 না, 2 × 1/2 বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছে। ঠিক আছে, পরের দিন গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিচ্ছে। বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছে। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? দেখো, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, আমি আজকে স্কুলে গেলাম 6 মিনিট দেরি করলাম, ঠিক আছে, আর কালকে স্পিডটা একটু বাড়িয়ে গেলাম, তারপর দেখলাম যে 6 মিনিট আগেই পৌঁছে গেলাম স্কুলে। তাহলে আজকে আর কালকে সময়ের মধ্যে কত মিনিট ডিফারেন্স? একবার যদি দেরি হয় আর একবার যদি আগে পৌঁছায়, তাহলে এই যে সময়গুলো যোগ করতে লাগে, ঠিক আছে। তাহলে 6 × 6 12 মিনিটের কিন্তু আমাদের ডিফারেন্স, 12 মিনিট। এইবার আমরা সমীকরণের সাহায্যে ডিফারেন্সটা বের করব। আমি ধরলাম বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব ডি, ডিস্টেন্স ডি। তার মানে প্রথম দিন এই ডি দূরত্বটা আমি কত স্পিডে গেলাম? 2 × 1/2। 2 × 1/2 মানে কিন্তু 5/2। তার মানে 5, আর নিচের দুইটা না চলে যায় উপরে, নিচের দুটা, নিচের দুটা চলে যায় উপরে। তার মানে 2D/5। আমার প্রথম দিন এই সময়টা লাগলো 2D/5। এইবার পরের দিন আমি স্পিডটা 1 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিই। প্রথম দিন স্পিড ছিল 5/2, এবার আমি 1 স্পিড বাড়ালাম, তাহলে আমার পরের দিন স্পিড কত হলো? 2 + 5 মানে 7/2। পরের দিন আমি এই স্পিডে গেছি, 7/2 স্পিডে। তাহলে ডিস্টেন্স তো সেম, এই ডি দূরত্বটা আমি 7/2 স্পিডে, নিচের দুই চলে যাবে উপরে। তাহলে এটা আমার পরের দিনের সময়, এটা প্রথম দিনের সময়, এটা দ্বিতীয় দিনের সময়। এই দুই সময়ের মধ্যে ডিফারেন্স আমি যদি বিয়োগ করি, সেটাই হচ্ছে 12 মিনিট, ঠিক আছে। আর এখানে যেহেতু মিনিট আছে, এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো, 60 দিয়ে ভাগ করবো, তার মানে 1/5 হয়ে গেল। এটাকে একটু সলভ করি। নিচে হয়ে যাবে 5 × 7 = 35, উপরে হয়ে যাবে 7 × 2 = 14D মাইনাস 5 × 2 = 10। তার মানে 4D/35। এটা সমান সমান 1/5। 5 দিয়ে 35 কেটে নিয়ে একটু 7, তাহলে ডি সমান সমান কত হচ্ছে? 7/4 কিলোমিটার। এটা আমাদের আনসার, ঠিক আছে। আমি যদি অপশনে দেখি, ডি নম্বরটা কিন্তু 7/4, ঠিক আছে। 4 অক্ষে 4, 3 যোগ 3 7, 7/4। 7/4 মানে অপশন ডি আমাদের আনসার, 1/3/4। চলে যাই নেক্সট প্রশ্নে। বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, বিপরীত দিক থেকে আসতেছে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন গতিকে 18 সেকেন্ড 12 সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? আচ্ছা, এইরকম টাইপের অঙ্ক যখনই থাকবে না, যে একটা ট্রেন দুইটা ক্ষতিকে এত সেকেন্ডে অতিক্রম করলো, সময়গুলো দেওয়া আছে, তাহলে ট্রেন দুইটা যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে কত সময় লাগবে, তখন আমরা একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি টাইম বের করার, সেটা হচ্ছে 2xy/x + y। যেহেতু বিপরীত দিক থেকে, তার জন্য এখানে প্লাস নিব নিচে, আর যদি একই দিকে হতো তাহলে এখানে মাইনাস নিত, ঠিক আছে। তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি, x মানে একটার সময় 18, y মানে আরেকটার সময় 12, তাহলে 2 × 18 × 12 বাই 18 আর 12 যোগ করলে 30, 2 দিয়ে কাটলে 15, 3 5 থাকে, 3 × 5 = 15, 3 × 4 = 12, মানে 72/5। এটাকে যদি ভাগ করি, 5 × 14 = 70, 4 × 5 = 20, 14.4 সেকেন্ড। এটা আমাদের আনসার, অপশন এ। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে একটা সমান্তর প্রকৃতির অঙ্ক দিয়েছে, a স্কোয়ার, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, তার মানে বেজোড় সংখ্যাগুলো দিয়েছে, 1 থেকে 19 অব্দি বেজোড় সংখ্যা। আচ্ছা, একটা যদি সূত্র আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব সোজা হয়ে যাবে, ঠিক আছে।
যে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, এরকম করতে করতে n অব্দি সংখ্যার স্কোয়ার যদি আমরা বের করি, মানে বিজোড় সংখ্যা, মানে আমি যদি অন্য ভাষায় বলি যে প্রথম n সংখ্যক সংখ্যার প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। সেম জিনিস, মানে একের স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, বিজোড় সংখ্যাগুলোর বর্গের যোগফল কত হয় সেটা একটা সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 6। এই সূত্রটা যদি আমাদের একটু মনে থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 থেকে 19 অব্দি আছে বিজোড় সংখ্যাগুলো, 1, 3, 5, 7 এইভাবে করতে করতে 19 অব্দি। তাহলে এখানে আমাদের n মানে কত? n মানে কিন্তু 19। তাহলে এই সূত্রটার মধ্যে n এর জায়গায় জাস্ট 19 বসাবো আমরা। তাহলে কি পাবো? n মানে 19 ইন্টু n প্লাস 1 মানে 19 প্লাস 1 20 ইন্টু n প্লাস 2 মানে 19 প্লাস 2 মানে 21 বাই 6। তো এটা আমাদের আনসার হয়ে গেল। কিন্তু দেখি ক্যালকুলেশন করে কি আসে। 3 সাথে 21, 3 দুগুণা 6, 10 দুগুণা 20। তাহলে গুণ করে দিই, 7 9 63, 3 হাতে 6, 7 6 13, আর একটা শূন্য, 1330 আমাদের আনসার, অপশন এ। সূত্রটা জানতে লাগবে একটু। ঠিক আছে, নেক্সট বলছে স্থির জলে একটা নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, স্রোতের বেগ 4। আচ্ছা, নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, আমাকে বের করতে বলছে স্রোতের অনুকূলে নৌকাটি এত ঘন্টায় কত কিলোমিটার যাবে। তাহলে যেহেতু অনুকূলে যাচ্ছে আমাকে কিন্তু অনুকূলের বেগটা বের করতে লাগবে। ঠিক আছে, অনুকূলের বেগ, আমরা জানি নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে অনুকূলে বেগ বের হয়ে যায়। তাহলে অনুকূলে বেগ হয়ে গেল 14 কিলোমিটার পার ঘন্টা। তার মানে নৌকাটা স্রোতের অনুকূলে যদি যায় তাহলে 1 ঘন্টায় 14 কিলোমিটার যাবে। তাহলে এই হিসাবে 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? আচ্ছা, 4 ঘন্টা 30 মিনিটকে আমরা কিন্তু লিখতে পারি 4.5, 4 পূর্ণ 1/2 ঘন্টা। তার মানে এইভাবেও লিখতে পারি 9/2 ঘন্টা। তো আমরা কিন্তু 4 ঘন্টা 30 মিনিটকে এভাবে লিখবো, 9/2 ঘন্টা করে লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে বলছে। ডিস্টেন্স মানে স্পিডের টাইম গুণ করতে হবে। স্পিড 14, অনুকূলে যাচ্ছে, অনুকূলের স্পিড ইন্টু টাইম কতক্ষণ ধরে যাচ্ছে, 9/2 ঘন্টা, 9/2, 7 9 63 কিলোমিটার দূরত্ব যেতে পারবে। অপশন এ আমাদের আনসার 63। পরের অঙ্ক বলছে গমের মূল্য 10% যদি কমে যায়, দাম, একই পরিবারের গমের ব্যবহার 20% কমলো। আচ্ছা, দামও কমলো, ব্যবহারও কমলো। ঠিক আছে, তাহলে নতুন ও পুরনো খরচের অনুপাত। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে দাম বা মূল্য, ব্যবহার আর খরচ, এদের সম্পর্ক কি? আমি যদি বলি যে গমের দাম 5 টাকা পার কেজি, মূল্য বা দাম হচ্ছে 1 কেজির দাম কত, 5 টাকা। আর আমি যদি বলি যে আমার ডেলি 3 কেজি গম লাগে, তাহলে আমার খরচ কত হয়ে গেল? খরচ হয়ে গেল 3 পাঁচা 15 টাকা। তার মানে মূল্য আর ব্যবহার আমি যদি গুণ করি তাহলে কিন্তু আমি খরচ পেয়ে যাবো। ঠিক আছে, এটা সূত্র বা নিয়ম, সবাই জানি আমরা, তাও একটু বলে রাখলাম। এইবার দেখি, বলছে মূল্যটা 10% কমে গেল। 10% মানে কিন্তু 1/10। কিভাবে? আমরা সবাই জানি 10% মানে 10-এর নিচে 100 যদি বসাই কাটলে 1/10 হয়। তো 10% মানে 1/10। তার মানে প্রথমে দাম ছিল 10 টাকা, এখন 1 টাকা দাম কমে গেল, কত হয়ে গেল? 9 টাকা। আচ্ছা, তারপরে বলছে ব্যবহার 20% কমালো। ব্যবহারে 20% কমলো, 20% মানে 1/5 হয়। 20% মানে 1/5। তার মানে আগে আমি 5 টাকা ব্যবহার করতাম, সরি 5 কেজি গম ব্যবহার করতাম, এখন আমি 1 কেজি গম ব্যবহার কমাই দিলাম, মানে 4 কেজি গম ব্যবহার। তাহলে আমার খরচ কি হয়ে যাচ্ছে? আগে 1 কেজির দাম ছিল 10 টাকা, আমি ব্যবহার করতাম 5 কেজি, তাহলে আমার খরচ হতো 50 টাকা। আর এখন 1 কেজির দাম 9 টাকা আর আমি ব্যবহার করি 4 কেজি, তাহলে 1 কেজির দাম 36 টাকা। একটু যদি কেটে নিই, 5 10 50, সরি 5 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে,
25 আর 18, এটা আমাদের আনসার। বের করতে বলছে নতুন ও পুরনো খরচের অনুপাত। আচ্ছা, একটা জিনিস দেখো, 25 18, 18 25 দুটাই কিন্তু অপশন আছে। হ্যাঁ, আমাকে বের করতে বলছে কি, প্রথমে কিন্তু নতুন খরচাটা লাগবে, প্রথমে নতুনটা, আর পুরোনোটা পরে। আর নতুন খরচা কিন্তু আমাদের 18। আগে খরচা হয়তো 25 টাকা, আগে খরচা হতো 25 টাকা, এখন আমার খরচাটা কমে 18 টাকা হচ্ছে। তাহলে নতুন খরচা কিন্তু 18, পুরোনো খরচা 25। তাহলে আমাদের আনসার কিন্তু প্রথমে নতুনটাকে নিতে লাগবে, তারপর পুরোনোটাকে, মানে 18:25। অপশন ডি আমাদের আনসার। এগুলো একটু ছোটখাটো জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, 25 18 এখানে আনসার করে দিব, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু। বলছে একটা শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা শতকরা কত লাভ হয়, লাভ বের করতে লাগবে। আচ্ছা, এইরকম প্রশ্নে আমরা একটা জিনিস করব, আমরা একটা অনুপাত বের করব। কিসের কিসের? সিপি, এমপি, এসপি, এই তিনটা আমরা রেশিও বের করব। সিপি মানে ক্রয় মূল্য, এমপি মানে ধার্য মূল্য, মানে এমআরপি যেটা আমরা লিখে রেখে দাম, আর এসপি মানে ধার্য মূল্য থেকে ডিসকাউন্ট দেওয়ার পর যে টাকায় বেচলাম, বিক্রয় মূল্য। ঠিক আছে, বলছে ক্রয় মূল্যের উপর 30% আমি দামটা বাড়িয়ে লিখছি। আচ্ছা, 30% মানে কিন্তু 3/10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি, আমি জিনিসটা কিনে আনছি 10 টাকা দিয়ে, আর 3 টাকা বাড়িয়ে দামটা লিখে রাখছি, তার মানে 13 টাকা দাম লিখে রাখছি। তাহলে আমি কিনে আনছি 10, সিপির এখানে 10, আর এমআরপি লিখে রাখছি কত, 3 টাকা বাড়ায়, মানে 13। এবার বলছে বিক্রয়ের সময় 10% ছাড় দিই, ডিসকাউন্ট দিলাম 10%। 10% মানে 1/10। তার মানে যদি জিনিসটার দাম রাখি 10 টাকা, তাহলে আমি 1 টাকা ছাড় দিয়ে বেচি, তাহলে কয় টাকায় বেচি, 9 টাকায়। তার মানে এমপি যদি হয় 10, এটা আমরা নিচে নিয়ে লিখবো। তাহলে আমি বেচলাম কয় টাকা দিয়ে, 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 9 টাকা দিয়ে। এটা একটু সমান করব আমরা। এখানে 13-কে 10 দিয়ে গুণ করব, আর 10-কে 13 দিয়ে গুণ করব। আর নিচে 13 দিয়ে গুণ করছি মানে 9-এর সাথেও 13 দিয়ে গুণ করতে লাগবে। এটা 10 দিয়ে গুণ করছি মানে এখানেও 10 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে সিপি হয়ে গেল 100, এমপি হয়ে গেল 130, আর এসপি হয়ে গেল 3 9 27, 117। তার মানে আমি 100 টাকা দিয়ে কিনলাম, দাম লিখলাম 130, আর বেচলাম 117-তে। আমাকে বের করতে বলছে কি, কত পার্সেন্ট লাভ হলো আমার, লাভ। আচ্ছা, লাভ যখন বের করব তখন কিন্তু আমার লাগবে কত দিয়ে কিনছি আর কত দিয়ে বেচছি, বাস এইটুকু। তাহলে আমি 100 টাকা দিয়ে কিনছি, আর 117 টাকা দিয়ে বেচছি শাড়িটাকে। তাহলে আমার কত টাকা লাভ হলো, 17 টাকা লাভ হলো। কত টাকার উপর 17? 100-র উপর 17। লাভ সবসময় সিপির উপর হয়, সিপি 100, আর 100-র উপর 17 মানে 17% আমার লাভ। অপশন বি আমাদের আনসার। সরল সুদের একটা অঙ্ক বলছে, একই সরল সুদে কোনো আসল 4 বছরের সুদে আসলে 1056 টাকা হয়ে যাচ্ছে, আর 7 বছরের সুদে আসলে 1228। ঠিক আছে, আমি আজকে কিছু একটা টাকা ব্যাংকে রাখলাম, 4 বছর পর আমি গিয়ে দেখলাম আমার টাকাটা 1056 হয়ে গেছে। তাহলে এই 1056-র মধ্যে আমার কিন্তু আসলও আছে, প্লাস 4 বছরের ইন্টারেস্ট আছে এখানে। তারপরে 7 বছর পরে গিয়ে দেখলাম আমার অ্যাকাউন্টে হয়ে আছে 1248 টাকা। আচ্ছা, 4 বছর পরে তো 1056 টাকা ছিল, এই টাকাটা 1248 টাকা কিভাবে হলো? তার মানে আমি ইন্টারেস্ট পেয়েছি কয় বছরে, এই 4 থেকে 7, মানে 3 বছরের ইন্টারেস্ট এখানে ঢুকে গেল, তার জন্য 1000টা 1200। তাহলে আমি দেখবো যে 3 বছরে আমরা কত ইন্টারেস্ট পেলাম। এটা লিখি, হ্যাঁ। বলছে 4 বছরে আমার টাকাটা হয়ে গেছে 1056, আর 7 বছর, বড়টা উপরে লিখি, একই ব্যাপার, 1248। তার মানে এই যে 4 থেকে 7, 3 বছরে আমার টাকাটা কত টাকা বাড়ছে, এটা থেকে এটা যদি বিয়োগ করি, কত হয়, 2 9 192 টাকা বাড়ছে। তার মানে 3 বছরের ইন্টারেস্ট, আমি 3 বছরে ইন্টারেস্ট হিসেবে 192 টাকা পেয়েছি। আর সরল সুদের একটা নিয়ম, প্রত্যেক বছরের ইন্টারেস্ট কিন্তু সমান হয়। তাহলে আমি 3 বছরে যেহেতু 192 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তাহলে 1 বছরে কত ইন্টারেস্ট পাবো, একটু কেটে নিই। 318, 3 4 12, আমি 1 বছরে কিন্তু 64 টাকা ইন্টারেস্ট হিসেবে পাবো। তাহলে ওই হিসাবে আমি 7 বছরে কত ইন্টারেস্ট পাবো, বা 4 বছরে যে কোনো একটা বের করবো। ঠিক আছে, 7 বছরে বের করি। তাহলে 64-কে 7 দিয়ে গুণ করতে হবে, 4 7 28, 6 7 42, 44। তার মানে আমি 7 বছরে ইন্টারেস্ট হিসাবে
448 টাকা পেয়েছি। আর 7 বছরে আমার সুদ আসল কত? 1248। এই যে 1248, এখানে কিন্তু আমার আসলও আছে এবং ইন্টারেস্টও ঢুকে আছে 7 বছরের। তাহলে আমি দেখলাম যে 7 বছরের ইন্টারেস্ট 448। তাহলে আমি যদি 1248-এর থেকে 448 বিয়োগ করি, কত থাকবে? 800। তাহলে এই 800 টাকাটা আমার কি? এটা কিন্তু আমার আসল বা প্রিন্সিপাল। ঠিক আছে, মানে আমি শুরুতে ব্যাংকে 800 টাকা রাখছিলাম। কয় টাকা রাখছিলাম? 800 টাকা। এটা আমাদের আসল বের হয়ে গেল। কিন্তু আমাকে বের করতে বলছে সুদের হার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি 800 টাকার উপর প্রতি বছর কত করে ইন্টারেস্ট পাচ্ছি? দেখো, এই যে 1 বছরের ইন্টারেস্ট কিন্তু 64 টাকা। তাহলে আমি বলতে পারি যে আমি 800 টাকাতে প্রত্যেক বছর 64 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে আমি যদি 100 টাকা রাখতাম, কত করে ইন্টারেস্ট পেতাম? এটাকেই তো রেট অফ ইন্টারেস্ট বলে, যে 100-তে কত। ঠিক আছে, তার মানে 8% রেট অফ ইন্টারেস্ট। অপশন বি আমাদের আনসার। আর যদি আসল বের করতে বলতো, তাহলে 800 আনসার হতো ডিরেক্ট। খুব সুন্দর অঙ্ক। পরের অঙ্ক বলছে, একই চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 4 বছরে সুদের আসলে সেম অঙ্ক তো, 6 বছরে এত সুদের হার নির্ণয় করতে বলছে। আচ্ছা, আগের অঙ্কটা কিন্তু সরল সুদ ছিল, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। দেখতে মনে হচ্ছে সেম, কিন্তু আগেরটা ছিল সরল সুদ, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো, এখানে বলছে 4 বছরে আমার টাকাটা 3000 হয়ে গেছে, আর 6 বছরে। 4 বছর আর 6 বছর কয় বছরের গ্যাপ? 2 বছরের গ্যাপ। তাহলে আমি ধরলাম যে 3000 টাকা এটা আমার আজকে আসল, এই টাকাটা আমার আসল। 2 বছর পরে আমার টাকাটা কত হয়ে যাচ্ছে? 3307। 2 বছরের গ্যাপে আমার টাকাটা 3307.5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এই যে আসলের সাথে সুদ যোগ হয়ে এটা হয়ে গেল, মানে এটা সুদ আসল ধরতে হবে আমি, অ্যামাউন্ট যেটাকে বলে সুদ আসল। আমাকে যেটা করতে হবে, আর এটা কিন্তু 2 বছরে হলো, ঠিক আছে, 4 বছর আর 6 বছরের গ্যাপ 2 বছর। 2 বছরে আমার টাকাটা 3000 থেকে 3300 হয়ে গেল। আমাকে যেটা করতে হবে, এটা আমাদের রেশিওতে বের করতে হবে, কাটাকাটি করে। দশমিক উঠাইলে এদিকে আরেকটা শূন্য বেড়ে যাবে। আচ্ছা, 25 দিয়ে কাটবো, এটাকে। ঠিক আছে, 25 দিয়ে কাটি। 25 দিয়ে কাটলে হবে 1200। 25 দিয়ে কাটলে 25 কে 25, ভুল করলাম, মানে 13-25 হচ্ছে 325, থাকলো 5, 57, 25 × 50, 25 কে 25, ঠিকই আছে। এবার এটাকে কত দিয়ে কাটা যাবে? এটা 3 হবে মনে হয়। 3, তারপর আমি 3 দিয়ে কাটতে পারবো। 3 দিয়ে কাটলে 3×4 = 12, 3×4 = 12, 3×4 = 12, 3×3। আর তো কাটাকাটি যাবে না। তাহলে দেখো, 2 বছরে আমার টাকাটা হয়ে যাবে, 400 টাকাটা 441 হয়ে যাবে 2 বছরে। এখান থেকে আমাকে 1 বছরের হিসেবে আসতে লাগবে, হ্যাঁ। আর চক্রবৃদ্ধি সুদে 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে 2 বছরটা রুট করতে লাগবে। তাহলে 400√20 আর 441 মানে 21-এর রুট। তার মানে 1 বছরে আমি যদি ব্যাংকে আজকে 20 টাকা রাখি, 1 বছর পর টাকাটা 21 টাকা হয়ে যাবে। আর 1 বছরের কিন্তু চক্রবৃদ্ধি সুদ সরল সুদের হিসাব সেম, সমান। তাহলে আমি 1 বছরে কত টাকা ইন্টারেস্ট পেলাম? 1 টাকা। কয় টাকার উপর? 20 টাকার উপর। 20 টাকায় 1 টাকা, 100 টাকায় কত? এটা তো রেট অফ ইন্টারেস্ট, মানে 5% হচ্ছে আমাদের আনসার। অপশন ডি। নেক্সট। আচ্ছা, একটা করণীয় অঙ্ক দিচ্ছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে আর এক্স ওয়াই ইজিক্যাল টু 1 দেওয়া আছে। আমাকে বের করতে লাগবে এক্স কিউব প্লাস ওয়াই। একটা জিনিস, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা যদি আমি সূত্র বলি না, এটা সূত্র আছে, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স ওয়াই এর মান তো দেওয়া আছে 1, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 1, তাহলে আমাকে এক্স প্লাস ওয়াই এর মানটা শুধু লাগবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এই মানটা বের করা। আচ্ছা, এক্স এর মান তো আমরা জানি √3 প্লাস √2 বাই √3, সরি এখানে মাইনাস, প্লাস √2। ওয়াই এর মান জানি না, কিন্তু দেখো এক্স ওয়াই মানে কিন্তু 1 আছে। আচ্ছা, আমি যদি বলি যে এক্স ওয়াই মানে যদি 1 হয়, তাহলে ওয়াই মানে হয়ে যাবে 1/x।
মানে এক্স এর উল্টা হয়ে যাবে ওয়াই। তাহলে আমি ওয়াই কে কিন্তু এইভাবে লিখতে পারি, জাস্ট এক্স এর উল্টা। এক্স মানে এটা, এটার উল্টা, মানে নিচেরটা উপরে লিখবো, নিচে ছিল √3 + 2, ওটা উপরে চলে যাবে, আর এই উপরেরটা চলে আসবে নিচে, মানে √3 - √2। তাহলে এক্স ওয়াই এই দুটাকে যদি আমি যোগ করি কি পাবো দেখি। এটার একটা ডিরেক্ট নিয়ম আছে। আচ্ছা, ডিরেক্ট নিয়ম আমি না করেই তোমাদেরকে সূত্র সাহায্য করাই। নিচে তো এই দুটা গুণ করব, এটা আর এটা গুণ করলে কি হবে, √3 + √2 ইন্টু √3 - √2। আর উপরে এই যে কোণাকোণি গুণ হয়ে যাবে, সেম জিনিস আছে, মানে √3 - √2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এদিকে কোণাকোণি গুণ হয়ে যাবে, সেম জিনিস আছে, মানে √3 + √2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো নিচের যে পার্টটা আছে না, এটা কিন্তু a + b ইন্টু a - b সূত্র হয়ে গেল, আর এটা সূত্র হচ্ছে a² - b²। তাহলে √3 স্কোয়ার করলে শুধু 3 মাইনাস b², b মানে √2, তার স্কোয়ার করলে শুধু 2। নিচের পার্টটা কিন্তু 1 হয়ে যাবে। আর উপরের পার্টের জন্য আলাদা একটা সূত্র আছে, যে a + b হোল স্কোয়ার আর a - b হোল স্কোয়ার, এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে হয় 2 × a² + b²। কি বললাম সূত্রটা, a + b হোল স্কোয়ার আর a - b হোল স্কোয়ার, এদেরকে আমরা যদি যোগ করি তাহলে হয়ে যায় 2 × a² + b²। এটা অ্যাপ্লাই করি, 2 a মানে √3 তার স্কোয়ার করলে শুধু 3 হবে, প্লাস b মানে √2 তার স্কোয়ার করলে শুধু 2 হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি কত পেলাম, নিচে তো 1 মানে কিছু নাই, 3 আর 2 5, 2 × 10। তাহলে x + y মানে 10, এখানে ভ্যালুটা পুট করে দিই, 10 কিউব মাইনাস 3 × xy মানে তো 1, আর x + y মানে 10। তাহলে 10 কিউব মানে 1000 মাইনাস 3 × 10 = 30, তার মানে 970 আমাদের কিন্তু আনসার, অপশন ডি। এই অঙ্কটা সলভ করার জন্য দু একটা সূত্র জানাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। এক তো এটা, দুই তো এটা, আর 3 a+, আরেকটা সূত্র আমরা ব্যবহার করলাম যে a + b ইন্টু a - b যদি করি তাহলে কি পাবো, a² - b²। এই তিনটা সূত্র এখানে কিন্তু ব্যবহার করা হলো, এই তিনটা সূত্র আমাদের জানতে লাগবে, ঠিক। চলো নেক্সট অঙ্ক দেখি, মিশ্রণ থেকে একটা অঙ্ক। একটা পাত্রে 80 লিটার দুধ আছে, কোনো ব্যাপার না, পাত্র থেকে 8 লিটার দুধ তুলে নিলাম, সমপরিমাণ জল ঢাললাম। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা যখন করবো না, আমরা বের করব যে প্রথমে কতটা দুধ ছিল ইসটু শেষে কতটা দুধ থাকলো। দেখো প্রথমে ছিল 80 লিটার দুধ, একদম পিওর দুধ 80 লিটার, আমি 8 লিটার দুধ তুলে নিলাম, তার মানে কয় লিটার থাকলো, 80 থেকে 8 চলে গেলো, 72 লিটার দুধ থাকলো। একটু আমি যদি কাটাকাটি করে নিই, 10, 9, এই যে রেশিওটা আসলো 10:9, এই প্রসেসটা বলছে 3 বার রিপিট করছে, হ্যাঁ 3 বার। তাহলে আমি এগুলাকে কিউব করবো, যদি বলতো 2 বার তাহলে স্কোয়ার করতাম, 3 বার বলছে অনুপাতটাকে কিউব করবো। তাহলে 10 কিউব মানে 1000, 9 কিউব মানে কত, 729। তার মানে কি, তার মানে একটা পাত্রের মধ্যে প্রথমে 1000 লিটার পিওর দুধ ছিল, তারপর আমি ওখান থেকে কিছুটা দুধ তুললাম, জল ঢাললাম, আবার তুললাম, আবার জল ঢাললাম। তাহলে এভাবে কিন্তু দুধের পরিমাণটা 1000 থেকে কমে যাচ্ছে আর জল বাড়তেছে। তাহলে দুধের পরিমাণটা 1000 থেকে কমতে কমতে হয়ে গেল 729, আর বাকিটা 729 বাদে বাকিটা জল দিয়ে ভর্তি হয়ে গেল। আমাকে বের করতে বলবে এখন পাত্রে কত লিটার দুধ পড়ে থাকবে। আচ্ছা, পাত্রে প্রথমে ছিল 1000 লিটার, এটা তো আমাদের অনুপাত হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি কত লিটার ছিল, 80 লিটার। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই 1000-এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 80 লিটার। 100 কেটে দিই, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, 8/100 লিটার। আর আমাকে বের করতে বলছে এখন কতটা দুধ পড়ে আছে, এখন তো 729 লিটার আছে, তাহলে একের ভ্যালু যদি এটা হয়, 729-এর ভ্যালু জাস্ট 729 দিয়ে গুণ করে দিই, এটা আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, নিচে যেহেতু 100 আছে আমরা কিন্তু কাটাকাটি করব না, কারণ আমাদের কাটাকাটি করতে 100 দিয়ে ভাগ করতে সুবিধা হয়। তাহলে 8 দিয়ে 729-এ গুণ করি, 8 9 72-এর 2 হাতে 3,
সরি হাতে 7, 8 দুগুণে 16, 7 23, আর 56, 58, 32, এটা আমাদের গুণ করে আসলো। আর নিচে 100 মানে জাস্ট 200 আগে, তার মানে এখন 58.32 লিটার দুধ পড়ে আছে। অপশন বি, 58.32। ক্লিয়ার? আয়তক্ষেত্রের অঙ্ক দিয়েছে, বলছে দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া আছে 12, বাগানটির পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? দেখো এরকম টাইপের অঙ্ক খুবই সোজা। এই ছবিটা বোঝানোর জন্য আঁকছি আমি, একবার বুঝে নেওয়ার পর ছবিটার প্রয়োজন পড়বে না। এটা একটা আয়তক্ষেত্রাকার বাগান, দৈর্ঘ্য 20, প্রস্থ 12, বলছে এর ভিতরের দিকে একটা রাস্তা আছে এরকম করে, কত মিটারের চওড়া? 2 মিটারের চওড়া। তার মানে এইটুকুনি কিন্তু 2, আবার এইটুকুনিও কিন্তু 2। ঠিক আছে, আমরা এই যে টোটালটার একটা কিন্তু ক্ষেত্রফল পাবো। এই টোটালটা ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তাহলে 20 আর 12 যদি গুণ করি, আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম রাস্তা সহকারে। এইবার দেখো রাস্তাটা যদি বাদ দিয়ে দিই না, ভিতরে আরেকটা আয়তক্ষেত্র হচ্ছে না? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করব। তার জন্য এটা দৈর্ঘ্য লাগবে। দেখো এটা দৈর্ঘ্য বের করবো কিভাবে? এই টোটালটা তো 20, তার মানে এই টোটালটাও 20। এখান থেকে এই দিকে 2 আর এই দিকে 2 যদি বাদ দিই, কত করে থাকে তাহলে? মানে 20 থেকে 2 আর 2 4 বাদ দিতে লাগবে, 16 করে থাকবে। তাহলে ভিতরের যে আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 16, দৈর্ঘ্য 16। আর প্রস্থ কত হবে? সেম, এইদিকে প্রস্থ 12, এইদিকেও 2 বাদ, এইদিকেও 2 বাদ, এদিকেও 2 বাদ, এইদিকেও 2 বাদ, তার মানে 4 বাদ, 12 থেকে 4 বাদ গেলে 8, তাহলে প্রস্থ হচ্ছে 8। তাহলে এই ভেতরের, এই যে ভেতরের যে আছে কি ভেতরের বর্গ আয়তক্ষেত্রটা, এর ক্ষেত্রফল কত হবে? 16 আর 8 গুণ করবো, 6টা 48, 128 হয়ে গেল। তাহলে টোটাল যে ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফল কত? 240। এর থেকে আমি যদি ভেতরের ক্ষেত্রফলটাকে বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? এই যে রাস্তাটা পড়ে থাকবে না, শুধু শুধু রাস্তাটার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে বাদ দিয়ে দিই, কত হবে? 2, 1, 1, 112 বর্গমিটার এটা রাস্তার ক্ষেত্রফল। অপশন এ আমাদের আনসার। ঠিক আছে, তার মানে কি করব? প্রথমে 20 আর 12 গুণ করব, 240। আর যদি ভেতরের দিকে বলে তাহলে বিয়োগ করব, কিন্তু 2 বিয়োগ করব না। 20 থেকে 2 আর 2 দুই দিকে 4 বিয়োগ করব, মানে 16। 12 থেকে 2 আর 2 দুই দিকে 4 বিয়োগ করব, মানে 8। এগুলো 108 বিয়োগ করে দিলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আর যদি ভেতরের দিকে না বলে বাইরের দিকে বলতো, তাহলে কিন্তু 20 সাথে বিয়োগ না, তখন যোগ করতাম, তখন 2 2 4 যোগ করতাম, তখন 24 হয়ে যেত। আর এখানে 12 আর 4 16 হয়ে যেত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে 0 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা 21, 35, 63 দ্বারা বিভাজ্য? দেখো যে সংখ্যাগুলো 21 দিয়েও ভাগ যাবে, 35 দিয়েও ভাগ যাবে, 63 দিয়েও ভাগ যাবে, সেই সংখ্যাগুলো কিন্তু এদের লসাগু দিয়েও ভাগ যাবে। তাহলে আমরা বের করবো প্রথমে এদের লসাগু। 21, 35, 63 এদের লসাগু বের করবো, এলসিএম। 3, 8, 9, আবার 3 দিয়ে কত হয়? 535 আর 9 যদি গুণ করি, 5 9 45 5 হাতে 4, 3 27 আর 4 315 হয়ে গেল আমাদের লসাগু। তার মানে যে সংখ্যাগুলো 21 দিয়ে, 35 দিয়ে, 63 দিয়ে ভাগ যাবে, ওই সংখ্যাগুলো 315 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে আমাকে বের করতে হচ্ছে যে 1000-এর মধ্যে, সরি 10,000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো 315 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে কি করব? জাস্ট সিম্পল 315 দিয়ে 10,000-কে ভাগ করি। 3 বার যাবে 915, সরি 945, থাকবে 55, একটা শূন্য বসে যাবে, একবার যাবে 315। তার মানে 31টা এমন সংখ্যা আছে, 31টা এমন সংখ্যা আছে যেই সংখ্যাগুলা 315 দিয়ে ভাগ যাবে এবং 10,000-এর মধ্যে।
তাহলে আমাদের আনসার হবে অপশন ডি 31। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক 20 নম্বরে চলে আসছি। বলছে একটা রম্বসের পরিসীমা 40। আচ্ছা, রম্বস, দেখো রম্বস সম্বন্ধে যদি আমরা একটু জানতে চাই, রম্বস মানে বর্গক্ষেত্রকে যদি আমরা একটু টেরা করে নিই, এটা হচ্ছে রম্বস। প্রত্যেকটা বাহু কিন্তু সমান, রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, যেমন বর্গক্ষেত্রের সমান তেমনি রম্বসেরও সমান, শুধু বাহুগুলো একটু টেরা বলতে গেলে রম্বস। আচ্ছা, পরিসীমা মানে কি? চারটা বাহু যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে পরিসীমা। তাহলে এখানে যেহেতু পরিসীমা বলছে 40, তাহলে প্রত্যেকটা বাহু কত হবে? 10 করে হবে না? প্রত্যেকটা বাহু কিন্তু 10 করে হবে। ঠিক আছে, আর বলছে একটা কর্ণ 12, রম্বসের দুটা কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে কর্ণগুলা কিন্তু প্রত্যেকটাই 90 ডিগ্রি কোণ তৈরি করে। হ্যাঁ, এই কোণগুলো প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই যে ত্রিভুজটা তৈরি হলো না, এটা একটা সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটা একটা সমকোণী ত্রিভুজ। আর একটা জিনিস বলে রাখি যে এই যে বিন্দুটা, মানে দুইটা কর্ণ যেখানে আছে টাচ হলো না, এই বিন্দুটা প্রত্যেকটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে। মানে এইখান থেকে এইটুকু যতটা, এইখান থেকে এইটুকুনি ততটা, এখান থেকে এইটুকুনি যতটা, এখান থেকে এইটুকুনি ততটা। তাহলে ছবিটা আমি যদি আরেকবার আঁকি, 10 করে প্রত্যেকটা বাহু, এই একটা কর্ণ আছে, এই আর একটা কর্ণ আছে, এই কর্ণটাকে আমি ধরলাম 12, টোটাল 12। তার মানে এইটুকুনি কত? এখান থেকে এইটুকুনি 6 হয়ে যাবে। তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, আমাকে এইটুকুনি দৈর্ঘ্য বের করতে লাগবে এই ত্রিভুজটার থেকে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। 6, 10। আচ্ছা, অতিভুজের একটা ট্রিপলেট আছে, হ্যাঁ, 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13। এরকম মানে কি, এরকম যদি একটা অতিভুজ হয়, তার একটা বাহু যদি হয় 3 আর একটা যদি হয় 4, তাহলে এটা অটোমেটিক্যালি 5 হয়ে যাবে। অতিভুজ কিন্তু সবসময় বড় হয়, বড়টা 5। একইভাবে একটা যদি 6 হয়, একটা যদি 8 হয়, আর একটা অটোমেটিক 10 হয়ে যাবে। তাহলে এখানে 6 আছে, 10 আছে, তাহলে আরেকটা বাহু কত হয়ে যাবে? এখান থেকে এইটুকু যে বাহুটা, এটা কিন্তু 8 হয়ে যাবে। তাহলে এটা যদি 8 হয়, তাহলে পুরোটা কত হবে? 16 হয়ে যাবে। তার মানে আরেকটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16। এটা আমাদের আনসার, অপশন সি। এবার তোমরা বলতে পারো যে স্যার এখানে 6, 10 থেকে 8 কিভাবে আসলো? তাহলে তোমাদের একটু পিথাগোরাসের সূত্র জানতে লাগবে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমি বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90, মানে এই কোণটা 90। তাহলে কোণের উল্টা দিকের বাহুটা কিন্তু অতিভুজ হয়, কোণের উল্টা দিকে অতিভুজ, এটা 10 দেওয়া আছে, আর একটা 6 দেওয়া আছে, বলছে এইটা কত হবে। তো এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে, এটাকে অতিভুজ বলে। ঠিক আছে, সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ মানে 10, তাহলে 10-এর স্কোয়ার নিব 100, আর এখানে লম্ব মানে 6, 6-এর স্কোয়ার নিব 36 প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 36কে যদি আমি সমান সমান এদিকে নিয়ে আসি, 36কে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মানে 64 হয়ে যাবে। তাহলে ভূমি স্কোয়ার মানে 64, তাহলে স্কোয়ারটা উঠাই দিলে এদিকে রুট হয়ে যাবে, মানে 8। তাহলে ভূমি হয়ে গেল 8। এই হচ্ছে নিয়ম, এইভাবে এই ভূমিটা 8 চলে আসবে। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করার দরকার। 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13 আরো আছে, মোটামুটি এই তিনটেই আমাদের বেশিরভাগ কাজে লাগে। অ্যান্সার হবে অপশন সি 16। তো আজকে এটুকুই, আবার দেখা হবে কালকে। অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি থেকে একটা একটা করে অঙ্ক নিয়ে ডেলি 20টা অঙ্ক প্র্যাকটিস। ঠিক আছে, কারণ এক্সাম খুবই কাছে, সম্ভবত ডিসেম্বরে এক্সাম হয়ে যাবে। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো লিঙ্ক নিচে, সেটাতে যাদের যাদের প্র্যাকটিসের জন্য প্রশ্ন লাগবে, মানে এই যে 20টা প্রশ্ন আমি যে সলভ করালাম, সেম টাইপের প্রশ্ন আমি 3 কুড়ি 60টার মতো দিয়ে দেবো, 60টা কোশ্চেন সেম টাইপের। এগুলা যদি তোমরা ভালো করে বোঝো, তাহলে ওগুলা প্র্যাকটিস করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে
প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। দেখা হচ্ছে আবার কালকে।